আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মূলত আমাদের বাংলা ক্লাসের যে 1000 প্রশ্ন সেটারই ব্যাখ্যা হিসেবে। আজকে আমি 10তম দিনের মতো, অর্থাৎ আজকে আমি 316 থেকে 350তম প্রশ্নগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তো তার আগে একটু কথা বললেই সেটা হচ্ছে, আপনারা অনেকেই হয়তো বা প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা ভাইবা দিয়েছেন, যেটা কি না গত 4 তারিখে 3 তারিখে শেষ হয়ে গিয়েছে। তো আপনারা যারা যারা প্রাইমারি পরীক্ষার ভাইবা দিয়েছেন অলরেডি, তারা কমেন্টে জানাতে পারেন কেমন পরীক্ষা দিয়েছেন, কেমন সব অভিজ্ঞতা জানাতে পারেন। পাশাপাশি খুব সম্ভবত আপনাদের 7 তারিখে ফাইনাল রেজাল্ট হবে। তো এটা নিয়ে হয়তো বা আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন যে আসলে ভাইবাটা কেমন হলো বা পরীক্ষা ফাইনাল রেজাল্টটা কী হবে, এই সব কিছু বিষয় নিয়ে হয়তো বা টেনশন কাজ করতেছে। তবে একটা সুখের কথা বা একটা ভালো কথাটা হচ্ছে এটাই যে যদিও 7 তারিখে রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, খুব সম্ভবত আপনাদের পোস্ট সংখ্যা বাড়াবে। যতটুকু আমরা নিউজে পেয়েছি সেটা হচ্ছে এবার পোস্টের সংখ্যা প্রাইমারির জন্য কিছু মনে হয় বাড়াবে সংখ্যাটা। তো যাক, এটা আপনাদের জন্য একটা পজিটিভ সাইড। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, ভাইবা দিয়েছেন, তারা চাইলে কমেন্টে জানাতে পারেন, আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। আর আমাদের কিন্তু দেখতে দেখতেই আমাদের যে 30টা ক্লাস, মেইনলি বাংলার যদি বলি, আমি শুধুমাত্র পার্সোনালি যদি বাংলার কথা বলি, তো 30টা ক্লাসের মধ্যে কিন্তু আজকে 10তম দিন, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কিন্তু ক্লাস অলরেডি শেষের দিকে বলা যায়। অর্থাৎ আজকে ক্লাস করলেই মোটামুটি আমাদের 3 ভাগের 1 ভাগ বাংলা ক্লাসটা শেষ হবে। তো সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে এটাই যে আপনারা যারা শুরু থেকে ছিলেন তারা অবশ্যই, আমি আশা করি যে আপনারা নোট ডাউন করে পড়াশোনা করতেছেন। আর যারা রিসেন্ট আমাদের প্রাইভেট যে গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়েছেন বা আমাদের পেজের সাথে যুক্ত হয়েছেন, আশা করি আপনারা আমাদের এখন থেকে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকবেন। পাশাপাশি আমাদের যে অতীতে যে ক্লাসগুলো ছিল সেগুলো আমাদের গ্রুপে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে বা আমাদের পেজ রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেগুলো একটু দেখে নিতে পারেন। তো ওকে, যাই হোক, কথা আর না বাড়ে, আমি ক্লাসে শুরু করা যায়, ক্লাস শুরু করতে পারি, ঠিক আছে? তো আমরা একটু খেয়াল করব যে আজকে কিন্তু প্রশ্ন শুরু হচ্ছে 316 থেকে 350 পর্যন্ত। তো ফার্স্ট প্রশ্ন যদি খেয়াল করি, এখানে বলছে যে উইলিয়াম কেরি রচিত গ্রন্থ কোনটি? উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি রচিত গ্রন্থ কোনটি? ইতিহাসমালা, কথোপকথন, লিপিমালায়, হিতোপদেশ। এটা পরীক্ষায় আসছে পিটিআই ইন্সট্রাক্টর জেনারেল নিয়োগ পরীক্ষা 2019-এ। তো এখন কথা হচ্ছে উইলিয়াম কেরি রচিত গ্রন্থ কিন্তু, আচ্ছা তার আগে একটু কথা বলে নেই, যারা আপনারা এই অ্যান্সারগুলো জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি কনফিউশন থাকে সেটাও জানাবেন, এবং যদি এটা রিলেটেড, অর্থাৎ এই প্রশ্ন রিলেটেড যদি আর কোনো তথ্য বা আর কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে মনে হয় সেটাও কমেন্টে জানাতে পারেন। ওকে, একটু খেয়াল করি উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি, তো উইলিয়াম কেরি এনার কিন্তু গ্রন্থ হচ্ছে দুইটা, এখানে অপশনে দুইটা রয়েছে, একটা হচ্ছে ইতিহাসমালা এবং কথোপকথন। এই দুইটা অ্যান্সারই কিন্তু কারেক্ট, দুইটা অ্যান্সারই হচ্ছে সঠিক। এখন যদি বলা হয় যে বাংলা ভাষার, একটু খেয়াল করি, যদি বলা হয় বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ, প্রথম গল্প সংগ্রহ কে করেন? সেটা হচ্ছে ইতিহাসমালা। অর্থাৎ আমরা কিন্তু প্রশ্নগুলো কিন্তু একটা ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করব, কেননা আমরা এই ব্যাখ্যা থেকেই আশা করি পরবর্তীতে অন্যান্য পরীক্ষাগুলো তো চলে আসবে। একটু খেয়াল করি, উইলিয়াম কেরি সম্পর্কে কিন্তু আমরা জানলাম ইতিহাসমালা এবং কথোপকথন, এই দুইটা বইয়ের লেখক হচ্ছেন উইলিয়াম কেরি। তো এই রিলেটেড আর কি কি প্রশ্ন হতে পারে একটু খেয়াল করি। বলছে বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ করেন কে? প্রথম গল্প সংগ্রহণ করেন হচ্ছে উইলিয়াম কেরি। ওকে, তো পরবর্তীতে খেয়াল করি যে যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ, মুদ্রিত গ্রন্থ, বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে কোনটি? কথোপকথন। অর্থাৎ আমরা দুইটা পেলাম এখানে, বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহের নাম হচ্ছে ইতিহাসমালা, যেটা কিনা উইলিয়াম কেরি রচিত, এবং বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে কোনটি? কথোপকথন, কথোপকথন। আর যদি বলা হয় প্রথম প্রথম বাংলা পত্র সাহিত্য, প্রথম বাংলা পত্র সাহিত্য, এটা প্রথম বাংলা পত্র সাহিত্য কোনটি? সেটার অ্যান্সার হচ্ছে কি? লিপিমালা। লিপিমালাটি কে লিখেছেন? লিপিমালার গ্রন্থ কিন্তু লিখেছেন রাম বসু, এটা লিখেছেন হচ্ছে রাম
রামরাম বসু, রামরাম বসু। আর হিতোপদেশের কথা যদি বলা হয় তো এটা লিখেছেন গোলকনাথ শর্মা, গোলকনাথ শর্মা, গোলকনাথ শর্মা। তো আমরা এখান থেকে উইলিয়াম ক্যারি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। তো আপনারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু বলি, যদি জিজ্ঞেস করা হয়, যদি বলা হয় যে পবিত্র কুরআন মাজিদের প্রথম বাংলা সম্পূর্ণ অনুবাদ করেন কে, এক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই অ্যান্সার জানেন, আমি আশা করি আপনারা কমেন্টে জানাবেন যে কোরআন মাজিদের প্রথম বাংলা অনুবাদ করেন কে। আর যদি বলা হয় যে বাইবেলের প্রথম বাংলা অনুবাদ করেন কে, সম্পূর্ণ বাইবেলের খ্রিস্ট ধর্মের যে পবিত্র গ্রন্থ যেটা রয়েছে বাইবেল, সেই বাইবেলের সম্পূর্ণ গ্রন্থ রচনা করেন কে, সেটা কিন্তু উইলিয়াম ক্যারি। এটা একটু লিখে দিই। আমরা কিন্তু জানি যে পবিত্র কোরআন মাজিদের বাংলা প্রথম সম্পূর্ণ বাংলা অনুবাদ করেন হচ্ছে গিরিশচন্দ্র সেন। বাট এইটা নিয়ে যদিও একটু বিতর্ক রয়েছে, তারপরেও আমরা যেহেতু সচরাচর বইগুলোতে আমরা যেটা পাই পরীক্ষা পাশের জন্য কিন্তু আমরা এটাই আমরা সঠিক বলে গণ্য করব। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম পবিত্র কোরআনে যদি বলা হয় সম্পূর্ণ কোরআনের, সম্পূর্ণ কোরআন মাজিদের, সম্পূর্ণ কোরআন মাজিদের বাংলা অনুবাদ করেন হচ্ছে, কোরআন মাজিদের বাংলা অনুবাদক হচ্ছে, বাংলা অনুবাদক হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। অনুবাদক, অনুবাদক কে হচ্ছেন? গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন। আচ্ছা, এখন গিরিশচন্দ্র সেন, এখন কিন্তু এইটার রিলেটেড কিন্তু আরও একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা কি? সেইটা হচ্ছে যে বাইবেলের সম্পূর্ণ বাংলা অনুবাদ করেন কে? অ্যান্সার হচ্ছে উইলিয়াম ক্যারি। অ্যান্সার হচ্ছে উইলিয়াম ক্যারি। অ্যান্সার হচ্ছে কি? উইলিয়াম ক্যারি। আমি যদি একটু ছোট করে লিখে দেই, একটু যদি ছোট করে লিখে দেই, এটা যদি আমি অন্য কালিতে যদি লিখি, এখানে বাইবেলের বাইবেলের যে অনুবাদ করেন সম্পূর্ণ, তিনি হচ্ছে অনুবাদ করেন উইলিয়াম ক্যারি। কত সালে করেন? প্রশ্ন আসতে পারে কত সালে করেন। এটার অ্যান্সার হচ্ছে 1799 সালে হচ্ছে উইলিয়াম ক্যারি বাইবেলের সম্পূর্ণ অনুবাদ করেন। আর যদি বলা হয় যে সম্পূর্ণ কোরআন মাজিদের অনুবাদ করেন কে? গিরিশচন্দ্র সেন। কত সালে করেন? সালটা হচ্ছে 1886, 1886। তো এই হচ্ছে মোটামুটি এই প্রশ্ন রিলেটেড যে তথ্যগুলো, সম্ভবত এই যে প্রশ্নটা রয়েছে রিলেটেড প্রশ্ন হিসেবে এখান থেকেই যদি আসে, আশা করা যায় এখান থেকে কমন পড়বে। ওকে, তো নেক্সট প্রশ্ন একটু চলে যাই। পরবর্তী প্রশ্ন যে রস্বই এর উপরে, রস্বই এর মাত্রার উপরের অংশের নাম কি? অর্থাৎ এইটা কিন্তু রিসেন্ট যে বিশেষ পরীক্ষা হয়ে গিয়েছে, যেটা বলা হয় কি না সব থেকে বেশি কঠিন প্রশ্ন ছিল, সেইটার বাংলার একটা কি বলা যায় গ্রামারের হচ্ছে প্রশ্ন। গ্রামারের প্রশ্ন কথা কি বলছে যে রস্বইকার, রস্বইকারের মাত্রার উপরের অংশের নাম কি? এটা অ্যান্সার হচ্ছে, আপনারা কিন্তু নিশ্চয়ই আপনার কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ, যারা যারা এই অ্যান্সারগুলো জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এটার অ্যান্সার কিন্তু চৈতন, চৈতন বা অথবা কি হবে? টিকি। চৈতন অথবা টিকি, চৈতন অথবা টিকি। তো এখন কথা হচ্ছে যদি আমি কয়েকটা এখানে বর্ণ লিখি, যদি বলা হয় রস্বই, দীর্ঘই, রস্বউ, তারপর দীর্ঘ ও, ও, আচ্ছা ওটা হবে না, এটা ওই হবে। তারপর ট, ঠ। এক কথায় এই যে বর্ণগুলো আমি লিখলাম, এই বর্ণগুলোর উপরে সবগুলোর উপরে কিন্তু কি আছে? এই যে ঢের মতো, অর্থাৎ যদি ঢের মতো যদি কোনো কিছু থাকে বা লেজের মতো যদি উপরে কোনো কিছু থাকে বর্ণের, সেটাকে আমরা কি বলছি? চৈতন বা টিকি। তো এই চৈতন বা টিকির এই বিষয়টা কিন্তু পরীক্ষায় চলে আসছে। আর এখন যদি আকৃতির কথা বলা হয়, যদি বলা হয় আকৃতির শব্দগুলা কোনগুলা, তো আকৃতির ক্ষেত্রে যদি আমরা বলি, তো এটা ক, দূত খ, আচ্ছা ক দূত খ, তো এই শব্দগুলো কিন্তু আর যদি বলি ফ, তো এগুলো এগুলো বর্ণ, কয়েকটা বর্ণ কিন্তু আকৃতির মধ্যে পড়ে, এগুলো হচ্ছে আকৃত। আর যদি বলা হয় পাগড়ি, যদি বলা হয় তো পাগড়ির বর্ণগুলো কোনগুলো? পরীক্ষায় কিন্তু যেহেতু একবার এটা আসছে যে রস্বইয়ের মাত্রার উপরে অংশের নাম কি, এভাবে যেহেতু আসছে রিসেন্ট, আমি ধরে নিতে পারি পরবর্তী অন্যান্য পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন। যদি পাগড়ির কথা বলে, পাগড়ি বলতে কি বোঝায়? পাগড়ি হচ্ছে
সাধারণত আমরা এইভাবে চিন্তা করতে পারি, মানুষের মাথার উপরে যেটা থাকে, অর্থাৎ সাধারণত যারা একটু ইসলামিক মাইন্ডের, যারা জুব্বা পরে বা এই টাইপের যারা পরে, তারা কিন্তু পাগড়ি পরে। তাহলে এই টাইপের বর্ণগুলো কী কী রয়েছে? পাগড়ির কথা যদি বলি তাহলে বর্ণ রয়েছে হচ্ছে ও একটা পাগড়ির মতো দেখতে, ও, কারণ এই যে উপরে যে যে বিষয়টা রয়েছে আর কি পাগড়ির মতো, ও ইও। তারপর যদি বলা হয় ইও চ, তো এই এই বর্ণগুলো, এই বর্ণগুলো কিন্তু, এই বর্ণগুলোকে কিন্তু পাগড়ি বলা যেতে পারবে, পাগড়ি। আর যদি বলে ঘাই, ঘাই বলতে কি এখানে যদি অপশনে যদি বলা হয় ঘাই আসলে কোনগুলা? ঘাই বলতে বোঝায় হয়ের সাথে একটা কি থাকবে? দন্তন্য থাকবে। এইটাকে ভাঙালে কিন্তু আমরা এর আগে ক্লাসে জেনেছি যে এটা হচ্ছে হ যোগ দন্তন্য, এটা কিন্তু মূর্ধন্য নয়, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঘাই, এটাকে বলা হয় ঘাই। তো এই বিষয়গুলো মূলত কোন বইয়ে রয়েছে? এটা রয়েছে বাংলা লেখার নিয়ম কানুন নামক একটা বই রয়েছে হায়াত মাহমুদের, বাংলা লেখার নিয়ম কানুন। তো এই বইতে, বাংলা লেখার নিয়ম কানুন, এই বইতে কিন্তু হায়াত মাহমুদ সুন্দরভাবে এই বিষয়গুলো হায়াত মাহমুদের বইয়ে কিন্তু রয়েছে। হয়তো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। তো আমরা ওই বইটা খুঁজলে বিস্তারিত আরও আমরা জানতে পারবো। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, শওকত ওসমানের রচনা কোনটি? বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চে আসছে শওকত ওসমানের রচনা কোনটি? আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, অনেকেই কমেন্ট জানাচ্ছেন, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এইটাই যে আপনারা কমেন্টে তো জানাবেনই, পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, সেটাও আমাদের জানাতে পারেন। পাশাপাশি আপনারা আমাদের যে ক্লাসগুলো দেখছেন চাইলে আপনারা শেয়ার দিতে পারেন, এবং যাতে করে, বা আপনারা হচ্ছে মেনশন দিতে পারেন, যাতে করে আমরা অন্যান্য ফ্রেন্ডরা এটা উপকৃত হতে পারে, যাতে ক্লাস দেখতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্নের কথা কি বলছে? যে শওকত ওসমানের রচনা কোনটি? শওকত ওসমানের রচনা কোনটি? এখানে উত্তম পুরুষ রয়েছে, জননী রয়েছে, শেষ রজনীর চাঁদ এবং চৌচির। তো খেয়াল করি শওকত ওসমানের একটা বিখ্যাত রচনা, সেটা কিন্তু জননী। জননী নামে কিন্তু উপন্যাস রয়েছে শওকত ওসমানের। এখন মজার ব্যাপার হচ্ছে জননী নামে আরও একজন বিখ্যাত লেখকের উপন্যাস রয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম কিন্তু উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? জননী। জননী, যেটা 1935 সালে প্রকাশিত হয়, এবং শওকত ওসমানের যে রচনা জননী, এটা হচ্ছে 1968 সালে 1968 সালে প্রকাশিত হয়। আচ্ছা, এখন এটা 1958 সালে, হ্যাঁ 1958 সালে প্রকাশিত হয়। এখন কথা হচ্ছে শেষ রজনীর রাতটা কে লিখেছেন? উত্তম পুরুষ কে লিখেছেন? উত্তম পুরুষ লিখেছেন হচ্ছে রশিদ করিম। উত্তম পুরুষের উপন্যাসের নাম হচ্ছে রশিদ করিম। রশিদ করিম হচ্ছে উত্তম পুরুষ উপন্যাস লিখেছে। আর শেষ রজনীর চাঁদ এইটা লিখেছেন হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা, আব্দুল গাফফার চৌধুরী। তো ওনার কিন্তু এটাও একটা বিখ্যাত উপন্যাসের মধ্যে কিন্তু একটা। আর চৌচির সম্পর্কে তো আমরা জানি, আবুল ফজল। চৌচি কে লিখেছেন? আবুল ফজল লিখেছেন হচ্ছে চৌচির উপন্যাস। চৌচির উপন্যাসটা লিখেছেন হচ্ছে আবুল ফজল। এগুলো সবগুলো কিন্তু উপন্যাস, এগুলো সব হচ্ছে উপন্যাস। এগুলো সব উপন্যাস, সংক্ষেপে লিখলাম। আচ্ছা, এটা উপন্যাস। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্টে জানাচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটা প্রথম উপন্যাস ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটা প্রথম উপন্যাস ছিল। শওকত ওসমানের রচনা হচ্ছে জননী। হ্যাঁ, শওকত ওসমানের এবং দুইজন লেখকের জননী, আপনার হচ্ছে দুইজন সাহিত্যিক বা দুইজন ঔপন্যাসিকের লেখা হচ্ছে যে কি উপন্যাস, অর্থাৎ জননী হচ্ছে দুটো, একজন শওকত ওসমান এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে জননী। ওকে, নেক্সট প্রশ্ন খেয়াল করি।
বিসর্গ এক প্রকার কি? নিঃশব্দ ধ্বনি নাকি অন্তুস্থ শ্রেণীর ধ্বনি, অনুস্বর জাতীয় ধ্বনি নাকি হয়ের ধ্বনি? পরীক্ষা কিন্তু আসে বিসর্গ। আমরা বিসর্গকে কিন্তু কোলন ভেবে ভুল করি। কোলন হচ্ছে এক জিনিস আর বিসর্গ হচ্ছে এক জিনিস। কোলন কিন্তু মোটেই বাংলা বর্ণমালা না। কোলনটা হচ্ছে একটা বিরাম চিহ্ন, যেরকম দাড়ি কমা সেমিকোলন বিরাম, সেই রকম কোলনটা হচ্ছে বিরাম চিহ্ন। বাট আমরা ক্লোন আর হচ্ছে কি করি, যদি নাম লেখা হয়, আমরা যদি বলি নাম, নাম কি, নাম, হ্যাঁ নাম, এরকম কি করে মোহাম্মদ অমুক, তো আমরা এখানে নামটা কি দিই, বিসর্গ দেই বা অনেক সময় কোলন দেই। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম কোলন বিসর্গ, বিসর্গ হচ্ছে এক প্রকার কি, এটার উচ্চারণ কি হবে? বিসর্গর কিন্তু উচ্চারণ সবসময় হ এর মতো হয়, এটা মাথায় রাখতে হবে, হ। তাহলে এটা কি অ্যান্সার হবে? হ এর ধ্বনি। বিসর্গ হচ্ছে হ এর ধ্বনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে হ কিন্তু আবার ঘোষ ধ্বনি। ঘ কিন্তু আবার ঘোষ, একই সাথে হচ্ছে ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি হ হচ্ছে ঘোষ ধ্বনি এবং বিসর্গ হচ্ছে অঘোষ ধ্বনি। বিসর্গটা হচ্ছে কি? অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। তো পরীক্ষায় কিন্তু অনেক সময় এটা আসতে পারে যে বিসর্গ এক প্রকার কি, হয়ের ধ্বনি, এটা তো আমরা জানলাম, বাট এটা ঘোষ না অঘোষ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করি, যদি হ থাকে সেটা হচ্ছে ঘোষ ধ্বনি, আর যদি বিসর্গ থাকে সেটা হচ্ছে কি ধ্বনি? অঘোষ ধ্বনি। ওকে, পরবর্তী প্রশ্ন, হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর আলাওল দীনবন্ধু মিত্র, জৈনন্দিন এবং অমিয়দেব, এটা কার রচনা? আলাওলের রচনা। একটু খেয়াল করি, হপ্তপয়কর সম্পর্কে একটু একটু তথ্য দেই। সেটা হচ্ছে নিজামি গঞ্জভি। এই নিজামি গঞ্জভি নামে যে ব্যক্তিটা, এই নামের সাথে কি আপনারা পরিচিত রয়েছেন কিনা? ব্যাপারটা হচ্ছে যে হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর কিন্তু আলাওলের রচনা। এখন এই নিজামি গঞ্জভি কিন্তু এটার হপ্তপয়করের আলাওলের রচনা হলেও এটা মূল লেখক ছিলেন কিন্তু নিজামি গঞ্জভি। মূল লেখক ছিলেন হচ্ছে নিজামি গঞ্জভি। আর আলাওলটা হচ্ছে কি করেছেন, এইটার অনুবাদ করেছেন। অর্থাৎ হপ্তপয়কর হচ্ছে অনুবাদ কাব্য, অনুবাদ গ্রন্থ বা অনুবাদ কাব্য। হপ্তপয়কর কিন্তু অনুবাদ কাব্য, এটা হচ্ছে অনুবাদ কাব্য। তো এই অনুবাদটা নিজামি গঞ্জভি কি করেছেন, উনি হচ্ছেন মূল লেখক। এখন ব্যাপারটা হচ্ছে এই হপ্তপয়কর যে উপন্যাসটা রয়েছেন, আচ্ছা আপনারা অনেকেই কমেন্ট করছেন, এটা অবশ্য খুব ভালো দিক, আপনারা অ্যান্সারটা জানাবেন, হ্যাঁ যদি জানেন অ্যান্সারটা জানাবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই হপ্তপয়কর, এটা কিন্তু এটার একটা কাহিনী রয়েছে। কাহিনীটা কীরকম, যে হপ্তপয়কর যে অনুবাদ কাব্য রয়েছে, সেই অনুবাদ কাব্যে মূলত অনুবাদ কাব্য হিসেবে ছিলেন হচ্ছে আলাওল। আর এইটার হচ্ছে একটা গল্পটা এরকম, মানে এই কাব্যগ্রন্থের রচনাটা ঠিক এরকম, যে এখানে একজন রাজা ছিলেন, সেই রাজাটা কি করতেন, তার 7 জন হচ্ছে নারী বা তরুণী হচ্ছে তাকে কি করতেন, গল্প শোনাতেন। অর্থাৎ একজন রাজার সপ্তাহে যে 7 দিন থাকে, সেই প্রতিটা দিনই 7টা তরুণী কি করতেন, প্রতিটা দিন মানে 7টা দিন বার হচ্ছে 7টা, সেই 7 দিনে কি করতেন, 7 জন তরুণী এসে তাকে একটা নির্দিষ্ট একটা কালারের গম্বুজে বসাতেন এবং আলাদা আলাদা গল্প শোনাতেন তাদের। তো প্রতিদিনই কি করতেন, প্রতিদিনই তাকে ওই রাজাটাকে কি করতেন, আলাদা আলাদা করে গল্প শোনাতেন। তো সেই গল্প থেকে আসছে যে 7 জন যে নারী বা 7 জন যে তরুণী, তো সেই তরুণীটা এই রাজাটাকে প্রতিদিন ডে বাই ডে শনি থেকে শুরু করে শুক্র পর্যন্ত 7টা মহিলা বা 7টা নারী 7টা দিনই গল্প বলতেন আলাদা আলাদা করে। তো এই জন্য এটার নাম কিন্তু হপ্তপয়কর, বা এটা অনেক সময় কি সপ্তপয়কর, এটার নাম কিন্তু সপ্তপয়কর হিসেবে পরিচিত। 7 জন নারীর যে কাহিনীটা, তাকে যে রাজাটাকে যে গল্প শোনায় প্রতিদিন, সেটা হচ্ছে সপ্তপয়কর নাম হিসেবেও কিন্তু এটা পরিচিত, সপ্তপয়কর। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আলাওল সম্পর্কে যদি আমরা আর একটু তথ্য জানি, আমরা কিন্তু জানি যে আলাওলের হচ্ছে
আলাওলের প্রথম কাব্য হচ্ছে কোনটা আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী, যেটা কিনা 1651 সালে প্রকাশিত হয়, 51 সালে প্রকাশিত হয়। পদ্মাবতী 1651 সালে প্রকাশিত হয় আলাওলের প্রথম কাব্য। তো এখন আচ্ছা, এটা হচ্ছে 1651 সালে হচ্ছে প্রকাশিত হয়। তো খেয়াল করি, আচ্ছা, তো এইটা নিয়ে কিন্তু অনেকের একটা বিষয়, সেটা হচ্ছে নিজামী গঞ্জবি। এটা কিন্তু নিজামী গঞ্জবি লেখা, নিজামী গঞ্জবি। তো নিজামী গঞ্জবি কিন্তু ছিল হপ্তপয়কর বা সপ্তপয়কর, আমরা যেটাই বলি না কেন, হপ্তপয়কর বা সপ্তপয়কর, এটার কিন্তু মূল লেখক ছিলেন হচ্ছে কে? নিজামী গঞ্জবি। আচ্ছা, মোটামুটি আমরা এটা সম্পর্কে জানলাম। এখন পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, এটার অ্যান্সার একটু দেন দেখি, যারা যারা পারেন কারকের। আচ্ছা, আপনারা যারা পারেন এটার অ্যান্সার, তারা এই অ্যান্সারটা দিতে পারেন। তো তার আগে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে নিজামী গঞ্জবি যে নামে যে ব্যক্তিটা ছিলেন, আপনারা যারা পারেন কমেন্ট করেন, আমি দেখব। আর হচ্ছে আমি একটু কথা এক করে নিই, নিজামী গঞ্জবি কিন্তু উনি মূলত ইরানের ব্যক্তি ছিলেন, ইরানে হচ্ছে তার ভাষা। তো ইরানের ভাষা কিন্তু আমরা নর্মালি জানি কি, ফার্সি ভাষা। তো যেহেতু তিনি ইরানের একজন কবি, নর্মালি কিন্তু এই যেহেতু মূল লেখক উনি, এই হপ্তপ্রকার কিন্তু তাহলে কি ফার্সি ভাষায় লেখা হবে। যেহেতু এই ব্যক্তিটা ইরানের নাগরিক, সুতরাং ইনি স্বাভাবিকভাবে ফার্সি ভাষায় কথা বলবেন। তো যেহেতু এটা ওনার লেখা, তাহলে এটা ফার্সি ভাষায় লেখা হবে। আচ্ছা, এটার অ্যান্সার অধিকরণ কারক, অনেকে দিয়েছেন অধিকরণ কারক, অপাদান কারক। আচ্ছা, অপাদান কারক কেন হবে? হালিমা আক্তার বলেছেন অপাদান কারক, বাট এটা অপাদান কারক কেন হবে? হ্যাঁ, অপাদান কারক আমরা কি জানি? অপাদান কারকের নিয়মটা হচ্ছে এরকম, যদি কোনো কিছু বিচ্যুত হয়, গৃহীত হয়, জাত হয়, তারপর ভীত, বিপদ, আরম্ভ, এই টাইপের শব্দ হলে সেটা কি হবে? অপাদান কারক। তো নদীতে মাছ আছে, এখানে আপনি কি এখানে বুঝলেন যে অপাদান কারক হবে? হ্যাঁ, এটা কিন্তু অপাদান কারক কেন হবে? অধিকরণ কারক যারা লিখছেন তারা এখন জানান যে অধিকরণ কারকের কোন কারকে হতে পারে এটা। অধিকরণ কারকের মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে। আচ্ছা, আমরা কমেন্টে জানান, আমি একটু খেয়াল করি দেখি। এখানে বলা হয়েছে যে নদীতে মাছ আছে, এখানে নদীতে হচ্ছে কোন কারক? এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা খেয়াল করব, যখন নদী হোক আর পুকুর হোক আর যেটাই হোক না কেন, তো যখন কিন্তু পানির কথা বলবে, একটা নদীতে যদি বলা হয় যে তুমি নদী থেকে বা পুকুর থেকে পানি নিয়ে আসো, তাহলে সেই ব্যক্তিরা কিন্তু একটা বালতি নিয়ে যাবে বা যে কোনো একটা কিছু নিয়ে যাবে, সে কিন্তু টুপ করে পানি নিয়ে চলে আসবে, কোনো বেগ পেতে হবে না। কিন্তু যদি বলা হয় যে তুমি পুকুর থেকে একটা মাছ ধরে নিয়ে আসো, তাহলে সে কি যেরকম পানিটা যেভাবে সে সুন্দরভাবে স্বাভাবিকভাবে গিয়ে নিয়ে আসতে পারতেছে, তো সেভাবে কি সে মাছটা নিয়ে আসতে পারবে? তাকে তো মাছটা ধরতে হবে। তার মানে কি, পানিটা হচ্ছে অ্যাভেলেবল, মানে সব সময় বিস্তৃতভাবে আছে। তো যেটা অ্যাভেলেবল, যেটা বিস্তৃতভাবে আছে, সহজলভ্য, পুরোটা ঘিরে রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে অভিব্যাপক। এটার নাম হচ্ছে অভিব্যাপক। তার আগে একটু খেয়াল করি, অভিব্যাপক। আর যদি বলা হয় যে মাছটার কথা যদি বলি, মাছটা হচ্ছে, তো একটা পুকুরের পুরো জায়গায় কিন্তু মাছ নাই। যদি পুরো জায়গায় মাছ থাকতো, তাহলে সে পানি যেরকম পুরো জায়গায় আছে, সে গেল আর পানিতে নিয়ে আসলো, এটা কিন্তু পুরো জায়গায়। বাট মাছটা কিন্তু সে পুরোটা জায়গায় নাই। তো পুরোটা যদি না থাকে, সেটা হচ্ছে ঐকদেশিক। ঐকদেশিক। তো আমরা এভাবে মনে রাখতে পারি, একটু খেয়াল করি, অধিকরণ কারক কিন্তু 3 প্রকার। আমি লিখে দিচ্ছি না, জাস্ট বলে দেই। অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কালাধিকরণ, আর একটা হচ্ছে ভাবাধিকরণ, আর একটা হচ্ছে কি আধারাধিকরণ। তো এখন বলা হচ্ছে কালাধিকরণ মানে, কাল মানে কি? টেন্স। টেন্স মানে আমরা জানি ইংলিশের শব্দ টেন্স মানে কাল মানে কি? সময়। তাহলে সময় যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে কিন্তু অধিকরণ কারকের কালাধিকরণের মধ্যে পড়বে, কারণ কাল মানে একটা সময় বোঝাচ্ছে। আর একটা কি হচ্ছে ভাবাধিকরণ। ভাবাধিকরণ মানে যে একটার কারণে আরেকটা, যেরকম আলো, যদি বলা হয় যে অন্ধকারে, যদি বলে সূর্যোদয়ে অন্ধকার দূরভূত হয়, তাহলে একটার পরিবর্তে আরেকটা, এক্ষেত্রে সেটা ভাবাধিকরণ হবে। আর অধিকরণ কারক যেটা, আধারাধিকরণ যেটা, আধারাধিকরণের মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে। কি কি ক্যাটাগরি? একটা হচ্ছে কি অভিব্যাপক, একটা হচ্ছে অভিব্যাপক, যেটা আমরা বুঝতে পড়াচ্ছে অভিব্যাপক, আর হচ্ছে ঐকদেশিক, আর একটা হচ্ছে কি বৈষয়িক। তো এখন কথা হচ্ছে 3 নম্বর হচ্ছে বৈষয়িক। তো এখন ব্যাপারটা বৈষয়িকটা কি, এটা একটু ক্লিয়ার করি। বৈষয়িকটা হচ্ছে কিন্তু পরে যে সাপোজ সে অঙ্কে ভালো বা অঙ্কে কাঁচা, বিষয় বোঝাচ্ছে, বৈষয়িক বোঝাচ্ছে। তো বৈষয়িক যদি বোঝায়, তাহলে সেটা তো আলাদা একটা ক্যাটাগরি। বাট আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে নদীতে মাছ আছে, তো নদীতে যদি মাছ থাকে, তাহলে এইটা অভিব্যাপক হবে নাকি ঐকদেশিক? এটা কিন্তু অবদান, অ্যান্সারটা কিন্তু অধিকরণ কারক হবে।
অ্যান্সারটা অধিকরণ কারক এটা আমরা জানি, বাট যদি বলতো অধিকরণ কারক না দিয়ে এখানে ঐকদৈশিক নাকি অভিব্যাপক নাকি আসলে কি, এগুলো যদি থাকতো সেক্ষেত্রে আমরা কি দিতাম। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে এইটাই, যে একটু খেয়াল করি লেখার মধ্যে কিন্তু এই অ্যান্সারটা বিদ্যমান, লেখার মধ্যেই কীরকম, এখানে কিন্তু ঐক্য মানে কি, ঐকদেশিক আমরা একটু এক লিখি, যদি যদি বলা হয় এক, এক মানে কি একটা সিঙ্গেল, আর যদি বলা হয় অভিব্যাপক, ব্যাপক মানে কি, ব্যাপক মানে কি অনেক না, এই শব্দের মধ্যেই কিন্তু পুরোটা অর্থ নিহিত রয়েছে। ব্যাপক মানে কি বিশাল, বিস্তৃত, অনেক, তাহলে আর এক মানে হচ্ছে সিঙ্গেল। তো আপনি যদি ব্যাপকের কথা চিন্তা করেন তো পুকুরে মাছ এটা কিন্তু এক না, মানে সিঙ্গেল না, খুব কম না এটা, আর অভিব্যাপক মানে কি বিস্তৃত, পুরোটা জুড়ে, তার মানে পুকুরে মাছ আছে, সেই ক্ষেত্রে এটা কি হচ্ছে, এটা হচ্ছে অভিব্যাপক, এটা হচ্ছে কি ঐকদেশিক, অ্যান্সারটা হচ্ছে ঐকদেশিক হবে এটা। আর যদি বলতো পুকুরে পানি আছে তাহলে সেটার অ্যান্সার হচ্ছে অভিব্যাপক, অভিব্যাপক। আচ্ছা, আচ্ছা এখন একটু খেয়াল করি, সহকারী জজ প্রাথমিক পরীক্ষা 2007, তো যা আঘাত পায়নি এক কথায় কি হবে, অনাঘাত। একটু কথা বলি, যেগুলো মুখস্থ বেস রয়েছে, অর্থাৎ যেগুলো পরীক্ষায় সাধারণত আমাদের বোঝার কিচ্ছু নাই, জাস্ট আমরা মুখস্থ করার বিষয়, মেমোরাইজিংয়ের বিষয়, যেমন ভকেবুলারির কথা, বাগধারার কথা বলি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, তার পরিভাষা, এগুলো কিন্তু ডাহা মুখস্থ করতে হবে টানা, কোনো কথা নাই, এগুলো মুখস্থ করার বিষয়, এখানে বোঝানোর কিছু নাই। তো যা আঘাত পায়নি এক কথায় কি হবে, অনাহত। তো আপনাদের কিন্তু আমি জাস্ট এখানে কিন্তু হয়তোবা মুখস্থ যেগুলো থাকবে এগুলো কিন্তু আমি একটা লিমিটেড প্রশ্ন, আমি কিন্তু 30টার উপরে বেশি ক্লাস নিতে পারবো না। আর মুখস্থ যেগুলো সেগুলো কিন্তু আমি পরীক্ষায় আমার কোশ্চিনে কম ধরে রাখছি, এই কারণে যে মুখস্থ এখানে তো বোঝানোর কিছু না, এগুলো আপনারা পড়ে নেবেন, আলাদাভাবে বই থেকে বিস্তারিত জানার চেষ্টা করবেন। আচ্ছা, এইটা অ্যান্সার 12তম বিজিএসে আসছে কি, চিত্তমালা কাব্যগ্রন্থের রচয়িতাকে, এইটা একটু কি পাবেন, অমিয় চক্রবর্তী, বিহারীলাল চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম নাকি চিত্তরঞ্জন দাস। খেয়াল করি একটু, চিত্তমালা এটা কিন্তু, আচ্ছা আপনারা, আচ্ছা অনেকে কমেন্ট করছেন অনাহত, আচ্ছা ওকে ওকে, একটু খেয়াল করি, চিত্তমালা কাব্যগ্রন্থ রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের চিত্রমালা হচ্ছে একটা কি কাব্যগ্রন্থ, একটা হচ্ছে কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় কত সালে, এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয় হচ্ছে 1925 সালে, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় 25 সালে। তো এই কাব্যগ্রন্থ মূলত 5টি কবিতা রয়েছে, 5টি কবিতা, 5টি কবিতা রয়েছে। তো প্রথম কবিতার নাম হচ্ছে অকাল সন্ধ্যা, অকাল সন্ধ্যা। আচ্ছা, অকাল সন্ধ্যা এটা হচ্ছে প্রথম কবিতার নাম। আর এই কাব্যগ্রন্থ মূলত চিত্তরঞ্জন দাসকে নিয়ে, অর্থাৎ চিত্তরঞ্জন দাসের যে জীবনী কাহিনী সেটা নিয়ে, অর্থাৎ চিত্তরঞ্জন দাসকে, এখানে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দেওয়া রয়েছে অপশনে, যদিও এটা হবে না, এটা তাকে নিয়ে, অর্থাৎ এটার উপজীব্য বিষয় বলা যায়, বা এটার হ্যাঁ উপজীব্য বিষয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবন কাহিনী, চিত্তরঞ্জন দাসের জীবন কাহিনী নিয়ে লেখা হয়েছে এটা। তো এখন দেশবন্ধু চিত্তরঞ্জন যিনি দাস ছিলেন, তো ওনার ওয়াইফ যিনি ছিলেন বাসন্তী দেবী, তার ওয়াইফের নাম ছিলেন কি বাসন্তী দেবী। তো সেই বাসন্তী দেবীকে কিন্তু কাজী নজরুল ইসলামের এই কাব্যটা, এই চিত্তমালা কাব্যটা কি করেছেন, উৎসর্গ করেছেন। এই চিত্তমালা কাব্যটা বাসন্তী দেবীকে হচ্ছে উৎসর্গ করেছেন, বাসন্তী দেবী উৎসর্গ করেছেন। তো বাসন্তী দেবী কিন্তু চিত্তরঞ্জন দাসের ওয়াইফ। তো কাজী নজরুল ইসলাম তাকে এই কাব্যটা উৎসর্গ করেন 2019, এই কাব্যটা হচ্ছে কত সালে প্রকাশিত হয়, 1925 সালে। আচ্ছা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে, হরপ্রসাদ শাস্ত্রী, মহিতলাল মজুমদার, যারা পারেন একটু দেখবেন, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত। কাব্যগ্রন্থ 1900, চিত্তনামা হবে। আচ্ছা, চিত্তনামা কেন হবে, এখানে প্রশ্ন যেটা ছিল ওইটাই থাকবে। হ্যাঁ, এটা কি ছিল প্রশ্ন, চিত্রমালা,
আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা এখানে খেয়াল করুন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন হচ্ছে কে? অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। কিন্তু প্রশ্নে যদি বলা হয় বাংলা ভাষার প্রথম বাঙালি, এখানে যদি বলা হয় বাংলা ভাষার, খেয়াল করে, বাংলা ভাষার প্রথম বাঙালি, বাংলা ভাষার প্রথম বাঙালি, আচ্ছা, বাংলা ভাষার প্রথম প্রথম বাঙালি ব্যাকরণ কে রচনা করেছেন? বা যদি বলা হয় বাংলা ভাষায় বাঙালি রচিত, বা যদি বলে বাংলা ভাষায় বাঙালি রচিত প্রথম ব্যাকরণ কোনটি? বাংলা ভাষায় বাঙালি রচিত, বাংলা ভাষায় বাঙালি রচিত প্রথম ব্যাকরণের নাম হচ্ছে কি? প্রথম, এখান থেকে যদি বলি বাংলা ভাষায় বাঙালি রচিত, তারপর এখান থেকে প্রথম ব্যাকরণ রচনা করেন, প্রথম ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। প্রথম ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ। তো গৌড়ীয় ব্যাকরণটা আসলে কত সালে প্রকাশিত হয়? গৌড়ীয় ব্যাকরণটা কিন্তু এটা 1833 সালে কিন্তু প্রকাশিত হয়। এখন এই নামে, অর্থাৎ রাজা রামমোহন রায় কিন্তু আরও একটা গ্রন্থ রচনা করেছেন। সে গ্রন্থের নাম হচ্ছে কি? বেঙ্গলি গ্রামার, BNGA, বেঙ্গলি গ্রামার, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে রাজা রামমোহন রায় কিন্তু গ্রন্থ রচনা করেন। রামমোহন রায়, আচ্ছা, রাজা রামমোহন রায় কিন্তু গ্রন্থ রচনা করেছেন। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বিদায় অভিশাপ, বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী। আচ্ছা, আচ্ছা, আপনারা কমেন্ট করছেন আপনাদের ক্লাসগুলো খুঁজে পেতে প্রবলেম হচ্ছে কিনা। আসলে আমি বারবার একটা কথা বলি, আমাদের ক্লাসগুলো কিন্তু আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ আমি যে এখন ক্লাস নিচ্ছি, এই কমেন্ট সেকশনে খেয়াল করে দেখবেন আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই গ্রুপে একটু খোঁজ করবেন, আশা করি সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন, সবগুলো ক্লাসগুলো পেয়ে যাবেন সিকোয়েন্স অনুযায়ী। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা, এখন বলছে বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? বিদায় অভিশাপ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বিদায় অভিশাপ কবিতাটি